হ্যালো এভরিওয়ান। তো আজকে 31 জানুয়ারি আর ওয়েডনেসডে, রাত বাজে কিন্তু প্রায় 10টা 40 আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আজকে। এই যে লাগেজপত্র গুছিয়ে নিয়ে একদম বেরিয়ে পড়েছি একটা লং ট্যুরের উদ্দেশ্যে। মানে যাব হচ্ছে হাওড়া টু দার্জিলিং বাই কার। তো আশা করি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে ভিডিওটা, আর খুবই এন্টারটেইনিং হতে চলেছে। যাচ্ছি আমরা তিনজন, আর প্রাণের মাম্মিমি আর মেসো। তোমরা আশা করি পুরীর ব্লগে ওদেরকে দেখে থাকবে, আর ওদের বিয়ের ব্লগেও তোমরা দেখে থাকবে। দেখতে থাকো আর সঙ্গে থাকো, পুরো ডিটেলসই কিন্তু জানাবো। কতটা কি ডিস্টেন্স হচ্ছে আমাদের হাওড়া থেকে দার্জিলিং, পুরো কত সময় লাগছে, কটা টোল ট্যাক্স করছে, সবটাই কিন্তু তোমাদের জানাবো। চলো লেটস স্টার্ট। তো প্রাণবাবুর কিন্তু ভালো বেশ ঘুম পেয়ে গেছে, চোখগুলো একদম ঘুমে ঢুলু ঢুলু হয়ে গেছে, তবুও চোখ একদম বড় বড় করে টেনে তাকিয়ে রয়েছে। কতক্ষণে গাড়ি আসবে সেই আশাতে বসেই রয়েছে। আর বলতে ইচ্ছে করছে না। 1 2 গুনছিল আর 1 2 গুনছিল, আর বলতে ইচ্ছে হচ্ছে না। তো চলো, 11:30 কিন্তু বেজে গেছে, আর আমাদের গাড়ি কিন্তু প্রায় চলে এসেছে দক্ষিণেশ্বর পর্যন্ত, এবার চলে আসবে। আর বেশিক্ষণ বাকি নেই, যে এক লাস্ট কিন্তু আমাদের গাড়ি এসে গেছে। এই যে এবার লাগেজগুলো নিতে হবে। তো চলো এবার যাওয়া যাক। এট লাস্ট আমাদের গাড়ি এসে গেছে, এখন বাজে কিন্তু প্রায় 11:36। আর প্রাণবাবু কিন্তু একদমই ঘুমুয়ে ঢুলু ঢুলু, মানে আর পাচ্ছেন না। আবার ঢুকা ঢুকা বলে এবার বেরিয়ে পড়ি। সামনে তো পিছল জ্যাম আবার 8 না 5 মিনিট। তুমি কোথায় যাচ্ছ? আরে বাবা গো, বেরিয়ে এসেছি কিন্তু বেশ খানিকটা পথই, আর কিন্তু এই যে জ্যাম ঠেলতে ঠেলতে আসছি, মানে লরির জ্যাম। এই রাত্রি 9টার পর থেকে তো এই লরিগুলো ছাড়া হয়। তো এই যে লরির জ্যাম, কিন্তু দেখো টুপি টুপি কিন্তু পরে নিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, মানে গাড়িটা চললে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর কুয়াশার দাপট কিন্তু বেশ ভালোই কুয়াশার দাপট রয়েছে। তো এই যে প্রাণবাবু ঘুমিয়ে পড়েছে, এখন রাত তো প্রায় অনেকটাই হয়ে গেছে প্রায়। আর হাওড়া থেকে পুরো দার্জিলিং কিন্তু আমাদের টোটাল ডিস্টেন্স কিন্তু 700 কিলোমিটার, আর আমরা চলে এসেছি কিন্তু প্রায় অনেকখানি। এখনো 637 কিলোমিটারের মতো বাকি রয়েছে, দেখাচ্ছে 15 ঘন্টা 33 মিনিটের মতো। তো বিকেল 4টে 4:30 মতো দেখাচ্ছে, মানে কালকে বিকেল 4টে 4:30 মধ্যে পৌঁছে যাব আশা করা যাচ্ছে। তো তারপরে কতটা কুয়াশা আর কতটা জ্যামের দাপট থাকে সেটা উপরে ডিপেন্ড করছে। চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো ট্রান্স ব্লগে। একটাই হয়ে গেছে, প্রায় 1:45 মতো বেজে গেছে, আর আমরা কিন্তু 1 ঘন্টার মতো চলে এসেছি। আর আমরা যাচ্ছি কিন্তু এখন নবদ্বীপ হয়ে, মানে নবদ্বীপ রোড হয়ে, দিল্লি রোড হয়ে আমরা কিন্তু মানে এগোচ্ছি। তো অনেক কিন্তু জ্যাম, মানে জ্যাম বলতে কি, ওই সব লরিগুলো যে ছেড়ে দিয়েছে, তাই লরিগুলো এখন যাচ্ছে, এর জন্য একটু মানে সমস্যা হচ্ছে চালাতে। আর কুয়াশার দাপট তো তার সঙ্গে রয়েছেই। এরপরে আমরা মগরা, কালনা, সমুদ্রগড়, হেমাদপুর, নবদ্বীপ হয়ে কৃষ্ণনগর দিয়ে সোজা চলে গেলে পেয়ে যাব ধুলিয়ান, যেখান থেকে NH-12 ধরে হাইওয়েতে আমরা উঠব। ধুলিয়ান মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার একটি শহর। এই ধুলিয়ান মুর্শিদাবাদ জেলার একটি ঐতিহ্যবাহী শহর, যেখানে রয়েছে একটি 350 বছরের পুরনো জমিদার বাড়ি, যা এখনও সেই ঐতিহ্য বহন করে চলেছে। ধুলিয়ানের উত্তর দিকে ফারাক্কা, দক্ষিণে ঔরঙ্গাবাদ, পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের পাকুড়, পূর্ব দিক দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী এবং মালদা জেলা, তারও পূর্বে রয়েছে বাংলাদেশ। তো দেখতে দেখতে প্রায় 293 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন প্রায় পৌঁছে গেছি ফারাক্কার কাছাকাছি। এবার কিছুক্ষণের মধ্যে আমরা উঠবো এখন ফারাক্কা ব্যারেজে। আমরা চলে এসেছি ফারাক্কা টোলে, আর এখান থেকে ফারাক্কা কিন্তু প্রায় ওই 30 কিলোমিটার হবে। আর প্রাণবাবু এই যে ঘুমোচ্ছে বসে বসে। তো চলে এসেছি প্রায় অনেকখানি পথ, 330 কিলোমিটার চলে এসেছি, আর এখন কিন্তু বাকি 429 কিলোমিটার। দেখাচ্ছে 10 ঘন্টা 36
মিনিটের মতো। কিন্তু মেকআপ করে ফেলেছি, 4:24 ধরে অনেক 1 ঘন্টার মতো মেকআপ হয়ে গেছে আমাদের অলরেডি। এখন ঘড়িতে বাজে রাত 3টে, আর আমরা এখন ঢুকছি ফারাক্কা ব্যারেজে। ছোটবেলায় ভূগোল বইতে পড়া ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর ওপরে অবস্থিত, যা 1950-60 শতকে হুগলি নদীর পলি পরিষ্কার করার জন্য তৈরি করা হয়েছিল। বাঁধটি প্রায় 2280 মিটার মতো লম্বা, যেখানে 109টির মতো গেট রয়েছে। আর ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়। আর বলাই বাহুল্য, এটা কিন্তু সড়ক ও রেলপথ দুটো হিসাবেই ব্যবহার করা হয় এই বাঁধটি। এরপর ফারাক্কা ব্যারেজ থেকে ডান দিকের দিয়ে গেলেই আমরা পৌঁছে যাব সোজা মালদা। আর আমরা এখন জাস্ট ফারাক্কা ব্যারেজ ক্রস করে মালদাতে ঢুকলাম। এখন কিন্তু বেজে গেছে রাত প্রায় ওই 3:30-এর মতো। আর সামনেই রয়েছে লক্ষ্মীপুর টোল প্লাজা। এই যে পেছনে 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 রাখছি। তো আমরা এখন ফারাক্কা টোলে চলে এসেছি। আর বাইরে কিন্তু মারাত্মক ঠান্ডা, আর তেমনি কুয়াশার দাপট। তো এখান থেকে আমরা সোজা পান্ডুয়া হয়ে গাজল চলে যাব, তারপর ওখান থেকে সোজা চলে যাব রায়গঞ্জ। তো তোমাদের একটা কথা না বললেই নয়, তোমরা লং ডিস্টেন্সে জার্নি করলে অবশ্যই কিন্তু গাড়িতে, যদি রোড বাই রোড জার্নি করো, তো অবশ্যই কিন্তু গাড়িতে ফগ লাইট রাখবে, যেটা কিনা খুবই দরকারি। আর তা নয়তো এত গাড়ি আর এত কুয়াশার মাঝখানে তোমাদের কিন্তু জাস্ট গাড়ি সাইডে দাঁড় করিয়ে রেখে দাঁড়িয়ে থাকতে হবে। জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছিল না সামনে, একদম সাদা, একদম ধবধবে ফগি হয়ে গেছিলো। সামনের গাড়িটাও পর্যন্ত দেখা যাচ্ছিল না। আমাদের গাড়িতে যেহেতু ফগ লাইট ছিল, তো সেই যাত্রায় আমরা বেঁচে গেছি, আমাদের আর স্টে করতে হয়নি কোনো জায়গায়। তো অনেকক্ষণই ইংলিশ বাজার ক্রস করে গেছি, সামনে এখন গাজল ঢুকবো। আর গাজল ঢোকার আগে এখানে একটা বাস স্ট্যান্ড ছিল, যেটার নাম কিনা আলমপুর। সামনেই একটা টোল প্লাজা পড়বে, গাজল বাক্সারাই টোল প্লাজা। গুড মর্নিং, বাজে এখন ভোর 6টা, আর বাইরের টেম্পারেচার 11 ডিগ্রি। আর সামনের কুয়াশার দাপট তোমরা দেখেই বুঝতে পারছো। তোমাদের আবার বারবার বলছি, যদি পাহাড়ে যাওয়ার প্ল্যান করে থাকো, তো গাড়িতে অবশ্যই ফগ হেডলাইট রাখার ব্যবস্থা রেখো, আদারওয়াইজ এখানে অনেকখানি টাইম ওয়েস্ট হবে। আর রাস্তার এই কুয়াশার দাপট দেখে টেনশনে রাতে দু চোখের পাতা একদমই এক করতে না পেরে প্রায় এখন পৌঁছে গিয়েছি ঢুলো ঢুলো চোখে রায়গঞ্জ। তো আমরা কিন্তু আবার একটা টোল ট্যাক্সে চলে এসেছি, এটা রায়গঞ্জ টোল ট্যাক্স। রায়গঞ্জ ফারাক্কা রায়গঞ্জ। তো এটা নিয়ে কত নম্বর হলো? এটা 5 নম্বর টোল ট্যাক্স। কিন্তু অনেকখানি পর, মানে রায়গঞ্জের কাছাকাছি চলে এসেছি। এবার আমরা এখান থেকে এখন একটু ব্রেকফাস্ট টাইপের করবো, মানে চা টা খাবো, আর দেখা যাক কি পাওয়া যায়। কারণ দুবাইবাবু অনেকক্ষণ গাড়ি চালিয়ে চলে এসেছে, তার জন্য ওর কিন্তু খিদে পেয়ে গেছে, আর সবারও মোটামুটি একটু একটু খিদে পেয়েছে। তো আগে তো চাটা খাই, আর বাজে কিন্তু এখন প্রায় 6:45 মতো। মানে রাস্তায় কিন্তু বেশ ভালোই সাদা হয়ে গেছে একদম রাস্তা, অনেক মানে কষ্ট করে মানে দেখে আসতে হচ্ছে। খুব ভালোই এখানে এই দিকটায় কুয়াশা রয়েছে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের দার্জিলিং এর ব্লগ। তো কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। কিন্তু এসে এখানে কাজে লেগে গেছে। ওরে বাবা, এমনি গরম জল দিচ্ছে এটা। এই দেখো সবাই কিন্তু এখানে এসে কাজে লেগে গেছে, বুঝেছো? আর দেখো সূর্য কিন্তু উঠছে, ওই যে লাল আভা হয়ে একটা পিং পং বলের মতো জাস্ট দেখা যাচ্ছে। এখনো চারিদিকে কিন্তু ভালোই কুয়াশা রয়েছে, বাট ক্যামেরায় কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। তো চলে এসেছে আমাদের চা, এই যে আয় আমাদের আছে তো। হ্যাঁ ওরা এসে দেখা হয়ে গেছে।
তো আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসছে, ডিম তড়কা, রুটি সঙ্গে চাটনি, আর আমাদের আসছে ডিম টোস্ট। তো রায়গঞ্জের আগে এসে আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, এই যে, আর আগের ড্রাইভার একটু রেস্টে গেছে আর এই যে ড্রাইভার। আর আমাদের মধ্যে আমরা 4 জন গেলেও 2 জন কিন্তু ড্রাইভ করতে জানতো, মানে আমার হাজবেন্ড আর বোনের বর। আর বোন পাকাপাকি না জানলেও হালকা অল্প বিস্তর জানতো, বাট এদের মধ্যে আমি একদমই ড্রাইভিং সম্বন্ধে আনাড়ি, মানে একদম কিছুই জানি না। তো চলুন এবার প্রাণবাবু উঠে গেছে, তো যাওয়া যাক। কে দিল? কে দিল? মেশো দিল। জায়গাটার নাম বুধারুগা। তো আমরা আগে ব্রেকে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওখানে চা পেলেও ডিম টোস্ট পাইনি, তাই আবার এখন 10টার নাগাদ দাঁড়িয়ে গেছি ডিম টোস্টের খোঁজে। বেশ খিদে খিদে পেয়েছিল সবার, তো একটা ব্রেকের তো দরকারই ছিল। আর এখন এখান থেকে বেশ খানিকটা যেতে হবে, তারপরেই কিন্তু বাগডোগরা। তো বেশ ঠান্ডার দাপট ছিল এখানেও, ভালোই যত এগোচ্ছি ঠান্ডাটাও ঠিক ততটাই দাপট নিয়ে এগোচ্ছে। এই যে পেয়ে গেছে লটি চকোপাই সবার খাওয়ার জন্য, আরেক প্যাকেটও নিয়ে নেওয়া হলো দাদাটার থেকে। দাদাটা পাইকে বিক্রি করে, ওখান থেকেই নিয়ে নেওয়া হলো আরেক প্যাকেট। তো কোনো দোকানেই পাওয়া যাচ্ছিল না এই দোকানগুলোতে লটি চকোপাই। প্রাণবাবু কিন্তু পাগল হয়ে গেছিল এই লটি চকোপাই নেওয়ার জন্য। আর এখানে এই যে ডিম টোস্ট দিয়ে দিয়েছে আমাদের। এরকম সুযোগ পেলে আমি অল টাইম গাড়ি চালাবো, কোনো চাপ নেই। এখন আমরা বেরিয়ে গেছি, সোজা যাবো শিলিগুড়ি। আর বাঁদিকের এই রাস্তাটা রয়েছে যেটা, আমরা সামনে থেকে 2টো টার্ন ছিল, তো ওটা ছিল ইসলামপুরের দিকে, আর আমরা এখন যাচ্ছি আর এখন ওটা হলো ইসলামপুর শহর, আর এখন আমরা বাইপাস হয়ে ইসলামপুরে বাইপাস হয়ে শিলিগুড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এরপরে আমরা আর কোথায় দাঁড়াবো নেক্সট, এরপরে যখন আবার আমাদের খিদে পাবে তখনই দাঁড়াবো, তার আগে টান টান ভাবে যাবো। তো চলো। কি গাছ দেখলে বলবো উঠে পেরে খেয়ে আসতে। প্রাণবাবু এখন ঘুমোচ্ছে মাম্মিমির কোলে। এখন বাজে কিন্তু প্রায় 11:15। তো প্রাণবাবু আবার একটু সকালে হালকা পাতলা খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। সামনে একটা ফ্লাইওভার আছে, আর এখানে এই রাস্তাটা আমরা একটু ভুল করে ফেলেছিলাম, যেতে হবে আমাদের বাঁ দিকে সোজা, আর আমরা চলে গেছিলাম একদম স্ট্রেট। একদম সোজা গেলে যে রাস্তা দিয়ে আমরা এখন ঢুকছি এইখান দিয়ে গেলে হচ্ছে ফুলবাড়ি, আর বাগডোগরা ওপরে ওই বোর্ডেই দেখাচ্ছিল বাঁ দিকে যেতে হবে, বাট আমরা এখানে একটু ভুল করে ফেলেছি। তো আবার আমাদের রিটার্ন নিয়ে এসে আমাদের যেতে হচ্ছিলো, বাট এখানে মধ্যে সবাই একটু ভুল করছিল, অনেক গাড়ি দেখছিলাম যে আবার রিটার্ন করে ফিরছিল। তো এইখানটা একটু সবারই সমস্যা হচ্ছে, সবাই একটু দেখে নেবে। তো এরপরেই আমরা বাগডোগরাকে অনেকখানি পেছনে ফেলে চলে এসেছি শিলিগুড়ির দিকে। তো এবার কিন্তু যাব কার্শিয়াংয়ের দিকে। দার্জিলিং কিন্তু আর 83 কিলোমিটার, আর 2টোর মধ্যে ঢুকে যাবো, 2টো আড়াইটা আশা করা যায়। তো প্রাণবাবু ওখানে ওই যে ঘুম দিচ্ছে মাম্মিমির কোলে। আর দুধারে কিন্তু এখনই বেশ সুন্দর চা বাগান দেখতে পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি পাহাড়ের কাছাকাছি। তো শিলিগুড়ির থেকে বাদিক নিয়ে আমরা এখন চলেছি কার্শিয়াংয়ের দিকে। তো ওই দেখা যায় আবছা আবছা পাহাড়, তো সবুজে ঘেরা কত সুন্দর পাহাড়। তো এখনও প্রায় শিলিগুড়ি থেকে আমাদের ঘন্টা 1.5-এর মতো লাগবে কার্শিয়াং পৌঁছতে। তো যেতে যেতে প্রায় বেজে যাবে ওই দুপুর 12টা নাগাদ। পরবর্তী ভিডিওতে থাকছে কার্শিয়াং থেকে চড়াই উতরাই রাস্তা দিয়ে দার্জিলিং যাওয়ার এক্সপিরিয়েন্স, থাকছে কার্শিয়াংয়ের মোমো টাইপো খাবার নতুন অভিজ্ঞতা, আর থাকছে হোটেল রুম ট্যুর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। যদি কিছু অন্তত ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রান্স ব্লগ। আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন প্রান্স ব্লগের। খুব শিগগিরই চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।